আচ্ছা, এটা হচ্ছে এসেনশিয়ালি এইভাবে আমরা লিখতে পারি। তো ডিস্টেন্স স্কোয়ার হচ্ছে এক্সপি কিউ ওয়াইপি কিউ জেডপি কিউ টাইমস কলাম ভেক্টর, তাই তো? এইটাই ডিস্টেন্স স্কোয়ার, ঠিক আছে তো? কারণ এটা হচ্ছে এক্সপি কিউ স্কোয়ার প্লাস ওয়াইপি কিউ স্কোয়ার প্লাস জেডপি কিউ স্কোয়ার, তাই তো? ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমি সমান রাখতে চাই, তার মানে প্রাইমড ডিস্টেন্স স্কোয়ার আর আনপ্রাইমড ডিস্টেন্স স্কোয়ার এই দুটো সমান থাকতে হবে। তাহলে এই যে আর ম্যাট্রিক্স, এটা তো একটা ম্যাট্রিক্স, কারণ এখানে একটা 3 কলাম ভেক্টর বাঁ দিকে আর ডান দিকেও একটা 3 কলাম ভেক্টর, বাঁ দিকে 3 কলাম ভেক্টর আর ডান দিকে 3 কলাম ভেক্টরের মাঝখানে ম্যাট্রিক্সটা রয়েছে। তাহলে ম্যাট্রিক্সের উপরে কি ধরনের রেস্ট্রিকশন হবে সেটা কি বলতে পারো? ম্যাট্রিক্সটাকে কি হতে হবে? আচ্ছা, এটার একটা আরো একটু সহজ উদাহরণ আমি দিচ্ছি। সেটা হচ্ছে, আমরা তো শুধু জেড অ্যাক্সিসের বরাবর রোটেশন করছি। জেড অ্যাক্সিসের বরাবর রোটেশন করলে ধরো আরটা কি ধরনের হতে পারে, আর ম্যাট্রিক্সটা কি হতে পারে? যদি জেড অ্যাক্সিসের বরাবরে রোটেশন করি তাহলে সেটা হবে কোসাইন থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কোসাইন থিটা, এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে 0, এখানে 0। এই ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ তোমরা? সবাই দেখতে পাচ্ছ তো? এবং কেন এটা কোসাইন থিটা সাইন থিটা ইত্যাদি হচ্ছে সেটাও জানো। মানে এইটা যদি আমি চুজ করি, আমি যদি আরটাকে কোসাইন থিটা, থিটা হচ্ছে যে অ্যাঙ্গেল বরাবর আমি এক্স ওয়াই প্লেনে রোটেশনটা করেছি, ঠিক আছে? এক্স ওয়াই প্লেনে রোটেশনটা করেছি থিটা অ্যাঙ্গেল দিয়ে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি এইভাবে চুজ করি তাহলে তোমরা সহজেই দেখতে পাচ্ছ যে ডিস্টেন্স স্কোয়ারটা সমান থাকবে, তাই তো? ঠিক আছে? কি কেউ হ্যাঁও বলছো না নাও বলছো না? একটা কিছু বলো, বুঝতে পেরেছ তো? আচ্ছা, এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার সম্বন্ধে কি বলতে পারো? এটা কি ধরনের ম্যাট্রিক্স? এটা কি এটা রিয়েল ম্যাট্রিক্স, কমপ্লেক্স ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, কি এটা? কি ধরনের ম্যাট্রিক্স? অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে কি বলো ভাই? ইনভার্স এক্সিস্ট করবে? না 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 না, ইনভার্স না না না, মানে স্যার না অর্থোগোনাল ডিটারমিনেন্ট 1 হবে না। অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার ট্রান্সপোজ আর তার গুণফল হচ্ছে আইডেন্টিটি, রাইট? বুঝতে পেরেছো? এখান থেকে আমি বার করতে পারি যে ডিটারমিনেন্টটা 1 হবে, কিন্তু ডিটারমিনেন্ট 1 হলেই যে সে অর্থোগোনাল হবে তা কিন্তু নয়, তাই না? ডিটারমিনেন্ট 1 হলেই যে সে অর্থোগোনাল হবে তা কিন্তু নয়। আর ইকুয়াল টু 1 হবে, সেটা তোমরা এখান থেকে ভেরিফাই করতে পারো। অর্থাৎ প্রথম অঙ্ক হোমওয়ার্ক হচ্ছে ভেরিফাই করা যে এই যে ম্যাট্রিক্সটা লিখেছি সেটা আর করলে আর ট্রান্সপোজ আর যে একটা 3 ডাইমেনশনাল আইডেন্টিটি ম্যাট্রিক্স দেয় সেইটা তোমাদের একটু ভেরিফাই করতে বলছি। অতএব এই জিনিসটা এক্সারসাইজ ভেরিফাই দিস, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটাকে জেনারেলাইজ করতে পারি এইভাবে যে আমরা শুধু এই ম্যাট্রিক্সটা যেটা লিখেছি সেটা নিলাম না, এই কোসাইন থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কোসাইন থিটা, এটা না নিয়ে আমরা যদি যে কোনো অর্থোগোনাল ম্যাট্রিক্স নিই এবং সেইভাবে আমরা যদি অর্থোগোনাল ম্যাট্রিক্সের সাহায্যে আমাদের এই কোঅর্ডিনেট রোটেশনটা করাই, যেটা উপরে করেছি এইখানে, তাহলে আমাদের ডিস্টেন্স স্কোয়ার বা ডিস্টেন্স স্কোয়ার যদি একই থাকে তাহলে ডিস্টেন্সও যেহেতু একটা পজিটিভ কোয়ান্টিটি সেটাও একই থাকবে, কোনো চিন্তা করতে হবে না। তাহলে আমরা এইটুকু বলতে পারি যে এটা তাহলে যেসব লতে এই ডিস্টেন্সটা আছে, যেমন গ্র্যাভিটেশনাল ল, নিউটনস গ্র্যাভিটেশনাল ল বা কুলম্ব ল, এই কুলম্ব ল আর গ্র্যাভিটেশনাল লয়ের আমাদের কোঅর্ডিনেট সিস্টেম রোটেট করলে সেই লটা পাল্টানোর কথা নয়। বোঝা গেছে তো? তাহলে আমরা ইউক্লিডিয়ান স্পেসের যে প্রপার্টিগুলো রয়েছে, ইউক্লিডিয়ান স্পেসটা এই সিমেট্রিগুলো অ্যালাউ করে, আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি যে
এই হয়তো প্রশ্ন হতে পারে যে কেন আপনি রোটেশন করার কথা বা রিজিড ট্রান্সলেশন করার কথা ভাবছেন। এর কারণটা হচ্ছে যে আমরা এক ধরনের ফ্রেম নিয়ে ডিল করব, যেটা আমরা জানি যে নিউটনস লর বেসিস। সেই ফ্রেমগুলোকে কি বলে বলো তো? বিদ্যা মন্দির থেকে কেউ বলবে যে সেই ফ্রেমগুলোর নাম কি? ইনার্সিয়াল ফ্রেম। ইনার্শিয়াল ফ্রেম। ইনার্শিয়াল ফ্রেমের অর্থ কি? ইনার্শিয়াল ফ্রেম কাকে বলে? যেটা যে ফিক্সড অথবা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে। আসলে একখানা ইনার্শিয়াল ফ্রেম বললে বড় অসুবিধে, তাই না? হ্যাঁ। অন্তত এক জোড়া বা তার একটা- বেশি ইনার্শিয়াল ফ্রেম বলতে হয়, হ্যাঁ। যে পরস্পরের সাপেক্ষে হয় তারা দাঁড়িয়ে আছে, নয় তারা সমান গতিতে ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে, অর্থাৎ একে একে অন্যের সাপেক্ষে ত্বরিত বা অ্যাক্সেলারেটেড হচ্ছে না। সেটাই হচ্ছে আমাদের ইনার্শিয়াল ফ্রেমের ডেফিনিশন। এই ইনার্শিয়াল ফ্রেমের আইডিয়াটা আসলে এসেছে গালিলেও গালিলেই থেকে। উনি প্রথম একটা প্রিন্সিপল অফ রিলেটিভিটি বলেন। প্রিন্সিপল অফ রিলেটিভিটি, প্রিন্সিপল অফ রিলেটিভিটিটার অর্থ হচ্ছে, মানে প্রিন্সিপল অফ রিলেটিভিটি বা প্রিন্সিপল অফ, অনেকে এটাকে ইনার্শিয়া বলে, কিন্তু আমি এটাকে প্রিন্সিপল অফ রিলেটিভিটি বলবো। সেই প্রিন্সিপলটা কি? সেইটা বলছে যে যতক্ষণ আমরা ইনার্শিয়াল ফ্রেম নিয়ে কারবার করছি, ততক্ষণ একটা ইনার্শিয়াল ফ্রেম থেকে আরেকটা ইনার্শিয়াল ফ্রেমে গেলে ফিজিক্যাল লজের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? ফিজিক্যাল লজ মানে যেমন নিউটনস ল, কুলম্বস ল ইত্যাদি। একটা ইনার্শিয়াল ফ্রেম থেকে আরেকটা ইনার্শিয়াল ফ্রেমে গেলে ফিজিক্যাল লজের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা শুরু করেছিলাম একটা ইনার্শিয়াল ফ্রেম বা XYZ কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে, এবং তারপরে যখন রিজিড ট্রান্সলেশন করলাম তখন ইনার্শিয়াল ফ্রেমটা ইনার্শিয়ালি রইল, শুধু ওটা সরে গেল। সেরকম আমরা যখন রোটেট করলাম, এগুলো কিন্তু রিজিড রোটেশন, এটা আমি বাই বাই করে ঘোরাচ্ছি না, আমি ঘুরিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি একটা স্ট্যাটিক ফ্রেমের সঙ্গে আরেকটা স্ট্যাটিক ফ্রেম কম্পেয়ার করছি। অতএব এটা কিন্তু যদিও রোটেশন করছি, এই রোটেশনটা যেহেতু স্ট্যাটিক, আমি দাঁড়িয়ে গেছি, সেই জন্য এটাও একটা ইনার্শিয়াল ফ্রেমের সঙ্গে আরেকটা ইনার্শিয়াল ফ্রেমের কম্প্যারিজন। এবারে আরেকটা কম্প্যারিজন করব। সেই কম্প্যারিজনটার হচ্ছে আরেক ধরনের ট্রান্সলেশন। সেই ট্রান্সলেশনটার নাম হচ্ছে গ্যালিলিয়ান বুস্ট। বুঝতেই পারছো যে এটা গ্যালিলিও প্রথম এই জিনিসটার কথা ভাবেন, গ্যালিলিয়ান বুস্ট। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যেটা তোমরা খানিকটা জানো অলরেডি, যে আমাদের আগে ছিল এই ইনার্শিয়াল ফ্রেম, এটা ছিল ওয়াই, এটা ছিল এক্স, আর এটা ছিল জেড। এবারে আমরা ধরো এক্স বরাবর এই পুরো সিস্টেমটাকে একটা স্টেডি ভেলোসিটি, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চালিয়ে দিলাম। তাহলে এটা এখানে এলো কিছু সময় পর। এবার দেখো সময়টা কিন্তু চলে এলো না, আর এটা তো এদিকেই আছে। এখন অরিজিনাল ফ্রেমটাকে যদি আমরা এফ বলি, পরের ফ্রেমটাকে যদি এফ প্রাইম বলি, তাহলে প্রশ্ন হচ্ছে যে ফিজিক্যাল লজ এই এফ ফ্রেম আর এফ প্রাইম ফ্রেমে এক থাকবে কিনা। তো প্রথম যেটা আমরা এক্সামিন করব সেটা হচ্ছে যে আমার পজিশন ভেক্টর আর পিটা কিভাবে চেঞ্জ করবে। সেটা একটা নতুন আর পি প্রাইম হবে। সে আর পি প্রাইমটা আমি জেনারেলি লিখতে পারি আর পি, আবার দেখো আমি কিন্তু অরিজিনটাকেই সরাচ্ছি, সেভাবেই ভাবতে পারি। এবং এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যদি এই ফ্রেমটা বুস্টেড হয়, বুস্ট ভেলোসিটিটা যদি ইউ হয়, তাহলে সেটা ইউ টাইমস টি, তাই তো? সিমিলারলি আমার আর কিউটাও আর কিউ প্রাইম হবে, এবং সেটাও হবে আর কিউ মাইনাস ইউ প্রাইম টি। অতএব আবার দেখো আমরা পেয়ে গেলাম যে দূরত্ব পাল্টাবে না। অর্থাৎ কিনা তুমি দাঁড়িয়ে আছো রাস্তায়, আমি গাড়ি করে বাই বাই করে যাচ্ছি, কিন্তু বিদ্যা মন্দির থেকে নরেন্দ্রপুরের দূরত্ব সেটা কিন্তু পাল্টাচ্ছে না। সে তুমি যত জোরেই যাও সে পাল্টাচ্ছে না। এটাই আমাদের ধারণা, তাই তো?
তাহলে আবার যেটা দাঁড়াচ্ছে যে যেসব ল অফ ফিজিক্স এই দূরত্বের উপর ভিত্তি করে করা হয়েছে সেই লগুলো তাহলে গ্যালিলিয়ান বুস্টের আন্ডারে ইনভেরিয়েন্ট থাকবে, সেগুলোর কোনো পরিবর্তন হবে না। কিছু প্রশ্ন আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ভিডিও ফিডটা আটকে গেছে। ভিডিও ফিডটা আটকে গেছে মানে আমার নড়ানড়ি দেখতে পাচ্ছ না? না স্যার, এখন কি হ্যাঁ এবার ঠিক আছে স্যার। আসলে কি হচ্ছে, এটা তো হাওয়া দিয়ে যাচ্ছে, সেই জন্য মাঝে মাঝে আটকে যাচ্ছে। এটা তো কিছু করার নেই। এখন ঠিক আছে তো? কি অর্ক, ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ফিজিক্সের লজ যেগুলো জানি সেগুলো অনেকগুলোই এগুলোর আন্ডারে ইনভেরিয়েন্ট থাকছে। এখন আমি নিউটনস লটা আর বলিনি, কিন্তু নিউটনস লতে দেখো নিউটনস লজ অফ মোশন যেটা আমরা এফ ইকুয়াল টু এম এ লিখি, বা তোমরা এটাকে এফ ইকুয়াল টু ডিপি ডিটি করে লিখতে পারো, সেটা আরেকটু অ্যাকিউরেট, তাতে কিছু যায় আসে না। যেহেতু এটা ভেক্টর ফর্মে লেখা এই লটা, এটা একটা ভেক্টর ল। এখন এটা আমি তোমাদের অনেককে হয়তো ইনফর্মালি জিজ্ঞেস করেছি যে এইটা লেখা আর এই জিনিসটা লেখা, ধরো কেউ এসে বললো যে এটা লেখার বদলে এইটা লিখলেই তো হয়। fz equal to dpz dt। আমি তোমাদের প্রশ্নটা করি যে এই বাঁদিকে যেটা লিখেছি f dp dt এইটা, আর এই ডান দিকে লিখলাম fx equal to dpx dt, fy equal to dpy dt, fz equal to dpz dt, এই দুটো কি একই ইনফরমেশন ক্যারি করে? কি মনে হয়? একই ইনফরমেশন? কজন বলছো একই? তারা হাত তোলো দেখি, কজন বলছো হ্যাঁ এই দুটো একই ইনফরমেশন ক্যারি করে? হাত তোলো। কোনো ভয় নেই, এখানে নম্বর কাটবো না। আচ্ছা, এখানে কিন্তু আমি ভোট দেবো না বললে হবে না, সবাইকে ভোট দিতে হবে। আচ্ছা, কজন না বলছো যে এই দুটো আলাদা ইনফরমেশন ক্যারি করে? কজন বলছো না? হ্যাঁ, আমার পরিচিত যারা তারা জানে উত্তরটা, কিন্তু যারা আমাদের পরিচিত নয়, যেমন সুমন, অর্ক, এরা, ওদের বাদ দিয়ে আমি জিজ্ঞেস করি যে বাকিরা যারা না বলছো তারা আমাকে একটা কারণ দাও, কেন তোমরা বলছো যে বাঁদিকের ইকুয়েশনের ফিজিক্যাল কন্টেন্ট আর ডান দিকের ইনফরমেশন কন্টেন্ট দুটো আলাদা, কেন বলছো? কেউ একজন বলো প্লিজ। বিদ্যামন্দির থেকে বলো কেউ একজন, মানে অর্ক সুমন বাদ দিয়ে, অর্ক সুমন অরিত্র বাদ দিয়ে, কারণ ওটা এদের সঙ্গে আলোচনা হয়েছে। আর কেউ যদি বলতে চাও বলো, নির্ভয় বলো, আমি নম্বর কাটবো না বলছি তো। নম্বর বোধহয় আমার হাতেও নেই, যাই হোক। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। কেউ বলতে চাও? আচ্ছা, তাহলে অর্কই বলো, অর্কই বলো। ডান দিকের ফর্মটা ল্যাব ডিপেন্ডেন্ট, মানে কোঅর্ডিনেট সিস্টেম ডিপেন্ডেন্ট। অর্ক, তোমাকে মনে হচ্ছে আমি অনেক কিছু জ্ঞান ট্যান দিয়েছি, তুমি একদম সঠিক উত্তর দিয়েছো। দেখো ভাই, বাঁ দিকে আমি একটা ভেক্টর ইকুয়েশন লিখেছি, ডান দিকে আমি একটা ফ্রেম বা কোঅর্ডিনেট সিস্টেম বা ল্যাব চুজ করে সেই ইকুয়েশনটা লিখেছি। এখন যতক্ষণ না আমি আবার এই ডান দিকের ইকুয়েশনটা অন্য একটা ল্যাবে লিখছি, ততক্ষণ কিন্তু তোমরা শিওর হতে পারছো না যে এই এফএক্সটা ডিপিএক্স ডিটি কিনা। অন্য একটা যদি আমি ফ্রেমে যাই, ধরো রোটেট করে দিলাম কি গ্যালিলিয়ান বুস্ট করলাম, তাহলে কি এফএক্স প্রাইম ডিপি এক্স প্রাইম ডিটি হবে না অন্য কিছু হবে? এই প্রশ্নটা কিন্তু স্থির হচ্ছে না। সেই জন্য এই ভেক্টর ফর্মটা যখন লিখছি, এই যে ভেক্টর ফর্ম, এই ভেক্টর ফর্মে লেখার কোথায় গেল এটা একটু, হ্যাঁ, এই যে ভেক্টর ফর্ম যেটা আমি আরো দিয়েছি, এই ভেক্টর ফর্মে লেখার তাৎপর্য হচ্ছে যে এটা ল্যাবের উপর নির্ভর করে না। সমস্ত ল্যাবে এই ইকুয়েশন চলবে, সমস্ত পৃথিবীর যাবতীয় ল্যাব এবং ব্রহ্মাণ্ডে যদি অন্যান্য কোথাও ল্যাব থাকে সেখানেও এই ইকুয়েশন চলবে। কিন্তু এইটা একটা পার্টিকুলার ল্যাবে লেখা হয়েছে, এবং এই ল্যাবটাকে যদি আমরা, এটা ছাড়া যদি আমরা আরো লিখতে পারতাম ধরো অন্য একটা ল্যাবে, হ্যাঁ আচ্ছা
উত্তর দেওয়া হয়ে গেলে একটু মাইক্রোফোনটা সবাই অফ করে ফেলবে। এটা আমি আর বাকিগুলো লিখলাম না, যদি এই এটাও লিখি আর এটাও লিখি একসঙ্গে, যদি লিখি যে যেখানে যে কোনো দুটো পৃথিবীর যে কোনো দুটো ল্যাবে এই জিনিসটা হবে, তাহলে বলতে পারো এই ইনফরমেশনটা এই ইনফরমেশনের সঙ্গে মানে আচ্ছা এই কার্সারটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এই কার্সারটা, হ্যাঁ, তার মানে আমি বলছি যে এই ইনফরমেশনটা, এই পুরো ইনফরমেশনটা তখন এর সঙ্গে সমান হবে। অর্থাৎ ভেক্টর দিয়ে লেখাটা কিন্তু শুধু লেখার সুবিধের জন্য নয়, ওটা এসেনশিয়ালি ফিজিক্যাল কন্টেন্ট আছে, এবং তার জন্য আমাকে আর আলাদা করে দেখাতে হবে না যে যদি আমি আমার কোঅর্ডিনেট সিস্টেম রোটেট করি লটা কি হবে। আমি জানি যে লটা পাল্টাবে না। যদি আমি কোঅর্ডিনেট সিস্টেম ট্রান্সলেট করি কি হবে, আমি জানি যে পাল্টাবে না। এবং যদি আমি বুস্ট করি তাহলে কি হবে সেটাও আমি দেখাতে পারবো। সেটা দেখানো সহজ। সেটাকে আমাকে লিখতে হবে তাহলে এফটা, আমি ধরে নিচ্ছি যে এফটা একটা নতুন কিছু হলো, এফ প্রাইম। হ্যাঁ, আচ্ছা পাতা একটা, এক সেকেন্ড পাতাতে যাই। এইটা না ফুলটা, হ্যাঁ, আচ্ছা আর একটু উপরে করে নাও, নিচে নেমে এসছে। ঠিক আছে। এই তাহলে এফ প্রাইম যেটা, এফ প্রাইম সেটা হচ্ছে ডিপি প্রাইম ডিটি, বা যদি আমি ম্যাথটাকে কনস্ট্যান্ট ধরি তাহলে সেটা আরো সহজ, এম ডিভি প্রাইম ডিটি। কিন্তু মহারাজ গ্যালিলিও বলেছেন যে ভি প্রাইমটা হচ্ছে ভি মাইনাস ইউ, যেখানে ইউ হচ্ছে অবজারভারের ভেলোসিটি। এবং মনে রেখো যে অবজারভারের ভেলোসিটিটা আমরা ফিক্সড ধরেছি, অর্থাৎ সেটা সময়ের সঙ্গে পাল্টাচ্ছে না। তা যদি হয় তাহলে এইখানে এটা দাঁড়াচ্ছে এম ডিভি ডিটি মাইনাস এম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এই আগেকার জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই আমার যতক্ষণ না একাধিক সিচুয়েশনে আমি দেখাতে পাচ্ছি যে এই কম্পোনেন্ট ইকুয়েশনগুলি ভ্যালিড, ততক্ষণ আমি ক্লেম করতে পারবো না যে আমার এফ ইকুয়ালস ডিপি ডিটি এই ভেক্টর ইকুয়েশনের সমান ইনফরমেশন এইগুলোতেও আছে। আচ্ছা, তার আগে আমি এই প্রমাণটা একবার শেষ করে নিই। এই প্রমাণটা এই যে এই ডিভি ডিটি মাইনাস ডিইউ ডিটি, এখন যেটা নরেন্দ্রপুরের কেউ একজন বললে, নামগুলো আমার এখনো যাওয়া হয়নি, যে এটা ভ্যানিশ করে যাবে, কারণ আমরা ধরে নিয়েছি যে সমস্ত অবজারভাররা ইনার্শিয়াল এবং ইউটা হচ্ছে অবজারভারের ভেলোসিটি। যেহেতু অবজারভাররা ইনার্শিয়াল সেই জন্য ডিউডিটিটা জিরো, এবং তার থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিউটনস ল গ্যালিলিয়ান বুস্টের আন্ডারে ইনভেরিয়েন্ট থাকছে, সেটা পাল্টাচ্ছে না, কারণ এম ডিপিডিটি হয়ে শুরু হয়েছিল, যেটা এম ডিভি প্রাইম ডিটি, এবং সেটাই ডিভিডিটি হয়ে গেল। ঠিক আছে, সেটাই ডিভিডিটি হয়ে গেল। আচ্ছা, আমি যেটা এখন বলছিলাম সেটা হচ্ছে যে টাইম, সেটাকে আমরা ধরে নিয়েছি যে সেটা একটা চরম বা অ্যাবসলিউট কোয়ান্টিটি। এবং তার সঙ্গে সমার্থক হচ্ছে all velocities are relative, মানে আপেক্ষিক। সমস্ত গতি আপেক্ষিক, all velocities are relative। এটা হচ্ছে গ্যালিলিয়ান রিলেটিভিটির একটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটার মেইন কারণটা হচ্ছে টাইমটাকে অ্যাবসলিউট ধরে নেওয়া হয়েছে বলে। টাইমে কোনো পরিবর্তন নেই, আমি কোথাও টিকে টি প্রাইম বলিনি। এবং এ যাবৎ আমরা যে আলোচনা করলাম তাতে নিশ্চয়ই আমি তোমাদের খানিকটা তোমাদের দলে টানতে পেরেছি, এই বলে যে মেকানিক্স এবং ইলেকট্রোস্ট্যাটিক্সের যে আইন কানুন আমরা শিখেছি সেগুলো এই ট্রান্সমিশনের আন্ডারে একরকম থাকে, সেই ফিজিক্যাল লগুলোর কোনো পরিবর্তন হয় না, এবং সেই জন্য টাইমটাকে অ্যাবসলিউট ধরে নেওয়ার মধ্যে কোনো অসুবিধে নেই, কারণ রিলেটিভ ভেলোসিটি দিয়েই সমস্ত কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে।
শুধু একটা কথা আমি এটা ছাড়ার আগে বলে যেতে চাই, যেটার কথা তোমরা খানিকটা পড়েছো, আর সেটাকে ইংরেজিতে বলে সিউডো ফোর্স বা ফিকটিশিয়াস ফোর্স। সিউডো ফোর্স বা ফিকটিশিয়াস ফোর্সের কথা তোমরা হায়ার সেকেন্ডারিতে পড়ার সময় পড়েছো, হয়তো কলেজেও মেকানিক্স পড়ার সময় পড়েছো, এবং সেটা কিন্তু এই যে ইকুয়েশনটা লিখেছি সেখানেই বুঝতে পারছো যে যদি আমার অবজারভার হঠাৎ ইচ্ছে করে যে আমি অ্যাক্সেলারেট করব, কেন শুধু আমি যে অবজার্ভ করছি সে অ্যাক্সেলারেট করবে, আমিও অ্যাক্সেলারেট করব, তাহলে কিন্তু এইটা জিরো হবে না। এই যে এটা দেখতে পাচ্ছ, আমি কার্সারটা দিয়ে যেটা দেখাচ্ছি সেটা দেখতে পাচ্ছ তো, লাস্ট টার্মটা ডিইউ ডিটি সেটা জিরো হবে না, তাই তো? যদি অবজারভার অ্যাক্সেলারেট করে তাহলে ডিইউ ডিটিটা জিরো হবে না, সেক্ষেত্রে এফ প্রাইম কিন্তু এফ হবে না, তাই না? এফ প্রাইম কিন্তু এফ হবে না। আমি একটু এখানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো সহজ, আমি বুঝতে পেরেছি, বাহ। তাহলে এফ প্রাইমটা এখানে এফ প্রাইমটা তাহলে কি হবে? এফ প্রাইমটা হবে এফ প্লাস একটা নতুন ফোর্স যেটাকে আমি সিউডো বলতে পারি। সিউডো, কারণ এই ফোর্সটা অবজারভারের ফ্রেমের অ্যাক্সেলারেশনের উপরেই মাত্র ডিপেন্ড করছে, এটা অরিজিনাল যে ফোর্স ছিল যেটা ডায়নামিক্যাল তার উপরে ডিপেন্ড করছে না। হ্যাঁ, এই সিউডো ফোর্সটা, এটা একটা সমস্যা হয় যখনই অবজারভার অ্যাক্সেলারেট করা ডিসাইড করে, অর্থাৎ যখনই আমরা এই ইনার্শিয়াল অবজারভারদের ছেড়ে দিয়ে নন ইনার্শিয়াল অবজারভারদের কাছে গেলাম, তখনই এই সিউডো ফোর্সগুলোর জন্ম হয়। এই সিউডো ফোর্সগুলো যেমন জন্মায় যখন আমরা একটা রোটেটিং ফ্রেমে থাকি। রোটেটিং ফ্রেমে যে ঘটনাটা ঘটে সেটা তোমরা জানো যে সেটা দুভাবে ব্যাখ্যা করা যায়। ইনার্শিয়াল ফ্রেম থেকে যে ব্যাখ্যাটা, সেটা হচ্ছে যখন রোটেশন হচ্ছে তার মানে তখন ভেতরের দিকে কিছু টানছে, সেই জন্যই সে সোজা না গিয়ে ঘুরপথে যাচ্ছে, এবং সেই টানাটা কেন্দ্রমুখী, অর্থাৎ টুয়ার্ডস দ্য সেন্টার, সেই জন্য সেটাকে বলা হয় সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। আমরা যখন চাঁদকে দেখছি পৃথিবীকে প্রদক্ষিণ করছে, তখন একজন ইনার্শিয়াল অবজারভার বলবে যে চাঁদকে যদি পৃথিবী না টানতো চাঁদ সোজা পথে বেরিয়ে যেত। চাঁদ ঘুরপথে যাচ্ছে কারণ পৃথিবীর মহাকর্ষ তাকে টানছে, এবং তার জন্য চাঁদের ওপরে একটা সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন হচ্ছে। সেন্ট্রিপেটাল মানে টুয়ার্ডস দ্য সেন্টার, ঠিক আছে? এবারে তুমি যদি চাঁদের ওপরে বসে থাকো, তোমার ফিলিংটা সম্পূর্ণ আলাদা হবে। তুমি কি দেখবে? তোমার মনে হবে যেন তোমাকে কেউ বাইরের দিকে ঠেলছে। তোমার ফ্রেম অফ রেফারেন্সে তোমার মনে হবে যে বাইরের দিকে কেউ ঠেলছে। তখন তুমি বলবে যে আমি যে এই কক্ষপথে চলেছি তার কারণে এই বাইরের দিকে ঠেলার ফোর্স, যেটাকে বলা হয় ইংরেজিতে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটাকে ব্যালেন্স করছে পৃথিবীর মহাকর্ষ। সেই জন্য তুমি একটা বাঁধা ধরা কক্ষপথে ঘুরে চলেছ। এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা অ্যারাইজ করছে যখন তুমি ইনার্শিয়াল ফ্রেম ছেড়ে রোটেটিং ফ্রেমে যাচ্ছ। রোটেটিং ফ্রেমে সেই জন্যে এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা হচ্ছে একটা সিউডো ফোর্স বা ফিকটিশিয়াস ফোর্স। এটার আসলে কোনো ডায়নামিক্যাল অরিজিন নেই। ডায়নামিক্যাল অরিজিন এটার আছে বা এটার আছে, অর্থাৎ কিনা ইনার্শিয়াল ফ্রেমে যে ফোর্সটা আমি মাপতে পারি সেইটাকেই আমি ডায়নামিক্যাল ফোর্স বলব। রোটেটিং ফ্রেমে থাকার জন্যে যে ফোর্স, অ্যাডিশনাল ফোর্সগুলো আসছে, সেগুলোকে আমরা ফিজিক্যাল ফোর্স হিসেবে ভাবছি না। এটাই হচ্ছিল নিউটনিয়ান মেকানিক্সের সবচেয়ে বড় অবদান। সেই জন্য নিউটনিয়ান মেকানিক্সে রোটেটিং ফ্রেমের অ্যানালিসিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। তার কারণ হচ্ছে তোমাকে এই সিউডো ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্সটা একটা সিউডো ফোর্স, আবার আরেক রকমের সিউডো ফোর্স হয় যার নাম হচ্ছে কোরিওলি ফোর্স। এইগুলো তোমরা হয়তো মেকানিক্সে খানিকটা পড়েছো। এগুলো সবই সিউডো ফোর্স, কারণ ইনার্শিয়াল ফ্রেমে এগুলোকে মাপা যায় না, শুধু রোটেটিং ফ্রেমে গিয়ে মাপা যায়। রোটেটিং ফ্রেমের ব্যবস্থাটা আসলে নিউটন ঠিক বোঝেননি। তার কারণ হচ্ছে উনি এই যে সিউডো কথাটা ব্যবহার করেছেন, তার থেকে বোঝা যাচ্ছে এর মধ্যে কেমন একটা যেন ভুতুড়ে ব্যাপার রয়েছে। নিউটন বলছেন যে এটা আসলে ঠিক ফোর্স নয়, এটা ফ্রেম টেমের কোনো একটা ব্যাপার, ভুতুড়ে একটা ফোর্স অ্যারাইজ করছে, এটা সত্যিকারের ফোর্স না। কিন্তু আমরা এখন একটু অন্য দিকে যাওয়ার চেষ্টা করব। এই অবধি মোটামুটি মেকানিক্সে যা হয়েছে তাতে আমাদের এই অবধি থাক।
আমরা এবারে এটা একটু ছাড়বো, ছেড়ে একটু অন্যরকম কথাবার্তা ব্যবহার করার চেষ্টা করব। অন্য কথাটা হচ্ছে একটা অন্য ফিজিক্স, যেটার নাম আলো। আচ্ছা, আমার কতক্ষণ সময় গেছে আমার খেয়াল নেই। 4টে আর 8 ঘন্টা আছে। আচ্ছা, আমার আরো আধ ঘন্টা আছে, কি আনন্দ। কালো রং করে না ঠিক আছে, এটাকে আমি কালো রং করে দিচ্ছি, নম্বরে ঠিক আছে, ফ্যান্টাস্টিক, ভালোই। আচ্ছা, তোমাদের লেকচার টেকচারগুলোর সম্বন্ধে কিছু মন্তব্য থাকলে করবে, কারণ এটা আমাদের একটা পরীক্ষা তো। আমাদের মহারাজও ভীষণ উদ্গ্রীব হয়ে আছেন, কেমন চলছে ব্যাপারটা, তোমরা মানে ঠিকমতো বুঝতে পারছো কি না, কথাবার্তা প্রশ্ন করতে গিয়ে যেন কোনো রকম সংকোচ না আসে, যখনই প্রশ্ন করতে চাইবে করবে। হ্যাঁ, মানে আমাদের সিলেবাস সবই আছে, কিন্তু এই অজুহাত এক্ষুনি দেবো না যে সিলেবাস শেষ করতে হবে বলে হই হই করে এগিয়ে গেলাম, এটা আমি এক্ষুনি দিচ্ছি না। সেই জন্য তোমাদের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আর আমি যে তোমাদের টাস্কগুলো দেবো মাঝে মাঝে, সেগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করা। এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে আলো। আলো ব্যাপারটা কি, এখন তোমরা এটাও জানো বোধহয় যে হিস্টোরিক্যালি নিউটন আলো নিয়ে চর্চা করেছিলেন। উনি তো বর্ণালীর প্রথম আবিষ্কার করেন, কিন্তু নিউটন না আলোটা ঠিক ধরতে পারেন। তার কারণ হচ্ছে আলোর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি নিউটনকে ঘায়েল করে দিয়েছিল, সেটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স। অপটিক্যাল ইন্টারফিয়ারেন্স দেখে নিউটন একদম ঘায়েল, কারণ উনি আলোকে ভেবেছিলেন এক ঝাঁক ছোট ছোট কণা হু হু করে ছুটে চলেছে। ঠিক আছে, তোমাদের মনে হতো এখনো তো, আরে আইনস্টাইন তো সে কথাই বলছে, ফোটন মানে তো সেরকমই মনে হয় না, একটা তফাৎ আছে, বিরাট তফাৎ। নিউটন এই ছোট ছোট কণাকে ছোট্ট একটা ম্যাস দিয়েছিলেন, কারণ নিউটন ভাবতেই পারতেন না যে ম্যাস যার নেই তার অস্তিত্ব আছে। মজার ব্যাপার, নিউটনের কাছে অস্তিত্বের সবচেয়ে বড় গুণ হচ্ছে তার ভর, তার ইনার্শিয়া। যার ইনার্শিয়া নেই সে আছে নাকি। সেই জন্য আলো ব্যাপারটা নিয়ে নিউটন ভাবলেন যে এর ভরটা তো তেমন বড় মনে হচ্ছে না, নিশ্চয়ই খুব ছোট্ট ভর আছে এই আলোকণাগুলোর। সেরকমভাবে করার চেষ্টা করলেন, কিন্তু করতে গিয়ে ইন্টারফিয়ারেন্স তো আর এলো না। তোমরা জানো যে ইন্টারফিয়ারেন্স পেতে হলে আলোর ঢেউয়ের কথা ভাবতে হয়, ঢেউ ছাড়া তো ইন্টারফিয়ারেন্স হয় না। এবং ডিফ্র্যাকশন এক ধরনের ইন্টারফিয়ারেন্সই। তো এই যে ইন্টারফিয়ারেন্সের যে ব্যাপারটা, সেটা হয়গেন প্রথম ওয়েভ থিওরি অফ লাইট দিয়ে এক্সপ্লেন করেন, কিন্তু তবুও অনেক রকম জ্ঞানাকরণ, অনেক রকম ঝামেলা। সেই ঝামেলাগুলোকে ডিল করতে করতে অন্যদিকে আরেকটা জিনিস নিয়ে তখন পরীক্ষা নিরীক্ষা হচ্ছিল, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম। এই দুটো সাবজেক্ট তখন আস্তে আস্তে গড়ে উঠছিল, এবং ততদিনে নিউটন মোটামুটি তার কেরিয়ার শেষ হয়ে গেছে, তিনি তখন টাকা পয়সা বানাচ্ছেন, সেই জন্য ততদিনে উনি আর অতটা লক্ষ্য দেননি। কিন্তু ইউরোপে, ইংল্যান্ডেও গিলবার্ট বলে একজন, তিনি এই ইলেকট্রিসিটির ব্যাপারটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তো এ ব্যাপারে তোমরা ফ্রান্সের কুলর কথা জানো, কুল ল ইত্যাদি। কুল ল একটু ঝামেলার ব্যাপার, কারণ উনি তো মোটামুটি নিউটনের ব্যাপারটা নিয়েই লাগিয়ে দিয়েছেন। তো যাই হোক, তো সেটা তো একরকম গেল। কিন্তু আমাদের সুবিধে হচ্ছে যে আমরা এই সমস্ত ইতিহাস বাদ দিয়ে এত বছর পরে পুরো জিনিসটা এখন পরিষ্কার বুঝি। কি বুঝি না, বুঝি যে ম্যাক্সওয়েলের তত্ত্ব থেকে, এক সেকেন্ড, ম্যাক্সওয়েল একটা অদ্ভুত জিনিস দেখান, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি প্লাস ম্যাগনেটিজম, এই দুটোর ইউনিফিকেশনে লাইট হচ্ছে। আচ্ছা, আমি যতদূর জানি তোমরা প্রত্যেকে ইলেকট্রোডাইনামিক্সের একটা কোর্স নিয়েছো, সেটা কি ঠিক? আমি কি ধরে নিতে পারি যে এই ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম থেকে কি করে লাইট আসে, এটা তোমরা মোটামুটি জানো? আচ্ছা, আমি তাহলে একটুখানি শুরু করছি। কিন্তু ম্যাক্সওয়েলস ইকুয়েশন সবাই জানো তো? হ্যাঁ, সবাই বলো হ্যাঁ, আরো জোরে। আচ্ছা, তাহলে ম্যাক্সওয়েলস ইকুয়েশন সবাই জানো। তাহলে আমি যেটা করছি সেটা হচ্ছে সোর্স ফ্রি, এটা আরেকটু নিচে নামিয়ে নিই,
সোর্স ফ্রি ম্যাক্সওয়েল ইকুয়েশনস। এইবারে ভাই দেখি, প্রথমে নরেন্দ্রপুর বলো, আমাকে সোর্স ফ্রি ম্যাক্সওয়েল ইকুয়েশনের কয়েকটা বলো। একটা বলো, সোর্স ফ্রি ম্যাক্সওয়েল ইকুয়েশনস ইন ভ্যাকিউম। ডাইভারজেন্স অফ, আর একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না কোনো। Divergence of E equals 0. ডাইভারজেন্স অফ ই ইকুয়ালস জিরো, ভেরি গুড। আরেকটা, ডাইভারজেন্স Curl অফ, of E equals না এটাও তো সত্যি না, যদি ডাইভারজেন্স অফ ই ইকুয়াল টু জিরোই হয়, আর ডাইভারজেন্স অফ বি তো এমনিতেই জিরো সবসময়, তাই তো? হ্যাঁ, আচ্ছা আরেকটা বলো, কার্ল অফ, curl of E equals 0. কার্ল অফ ই ইকুয়াল টু জিরো। না 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 না, ঠিক বলো না। Curl of E equals minus del B del T. হ্যাঁ, কার্ল অফ ই হচ্ছে মাইনাস ডেল বি ডেল টি, ভেরি গুড। আচ্ছা আরেকটা, ফাইনালি Divergence, curl of B equals to কার্ল অফ বি ইকুয়ালস টু, mu 0 ipsilo 0 আমি ওটাকে 1/c স্কোয়ার বলছি, বলো, del E del T. ডেল ই Del E del T. হ্যাঁ, বাহ বাহ, খুব ভালো, ভেরি গুড। কে বললে বলো তো, হাতটা তোলো, আমি দেখতে পাই তোমায়। আচ্ছা, তুমি আরেকটু উঠে দাঁড়াবে প্লিজ, আমি তোমার মুখটা দেখতে পাচ্ছি না, একটু উঠে দাঁড়াবে। আচ্ছা, তোমার নাম কি? নামটা শুনতে পেলাম না। জগন্নাথ। হ্যাঁ, জগন্নাথ। জগন্নাথ, বাহ জগন্নাথ, তুমি একদম ঠিক বলেছো। কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এটা নিজে যাচ্ছে না কেন কোনো সময়, এই যন্ত্রটা আমাকে একটু আরেকটু ইয়ে হতে হবে, যাই হোক। এটাকে নিচে তো নিয়ে যেতে পারছিলাম, সেটা যাচ্ছে না। মহারাজ, এটাকে নিচে কি করে স্ক্রোল করবো? এরপরটা নতুন চেক। ও আচ্ছা আচ্ছা, ও পাতাই শেষ হয়ে গেছে, আচ্ছা এত লিখেছেন, পাতা শেষ। আচ্ছা, এবারে এই যে চারটে ইকুয়েশন লিখলাম, এখান থেকে তোমরা নিশ্চয়ই জানো যে এই যে চারটে ইকুয়েশন ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে কি করে ই আর বি এর জন্য একটা ওয়েভ ইকুয়েশন লেখা যায়, কি করে লিখবে? আচ্ছা, এবারে আমি বিদ্যা মন্দিরে জিজ্ঞেস করি যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে ই আর বি এর জন্য একটা ওয়েভ ইকুয়েশন কি করে লেখা যাবে? বিদ্যা মন্দির থেকে কেউ বলো একজন। বিদ্যা মন্দির, এই চারটে ম্যাক্সওয়েলস ইকুয়েশন যেগুলো জগন্নাথ আমাদের বলে দিল নরেন্দ্রপুরের, সেখান থেকে কি করে আমরা ওয়েভ ইকুয়েশনে যেতে পারি? ইকুয়েশনটাই বলবো না কি বলে? হ্যাঁ, শুনতে পেলাম না। ওই কার্ল, আমি বলছি ওই ইকুয়েশনটাই শুধু বলবো না, কি করে পাবো সেইটা বলো। আচ্ছা, কার্ল অফ ই ভেক্টর। হ্যাঁ, বাহ বাহ বাহ, কার্ল অফ ই যদি আমি নিই, তাহলে আমি কি পাবো? আমার আগে ইকুয়াল টু মাইনাস ডেল ডেল টি ডেল ডেল টি অফ কার্ল অফ বি ভেক্টর। কার্ল অফ বি, এবং কার্ল অফ বিটা, এবার কার্ল- হ্যাঁ কার্ল অফ বিটা আমি জানি, নিউ জিরো এপসাইলন। হ্যাঁ, এটা হচ্ছে 1/c স্কোয়ার্ড ডেল টু ই ডেল টি স্কোয়ার্ড, ডেল টি স্কয়ার। রাইট? আচ্ছা, বাঁ দিকটা হ্যাঁ। কি হবে? এইটা কি হবে? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ ই ভেক্টর গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ ই, ভেরি গুড। তারপর মাইনাস গ্রেড স্কয়ার ই ভেক্টর। মাইনাস ল্যাপ্লাসিয়ান ই, তাই তো? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা সুন্দরভাবে পেয়ে গেলাম আচ্ছা, এই বস্তুটা তো জিরো, কারণ ওটা তো অলরেডি গাউস Zero. ল তো জিরো দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম বক্স ই, সেটা হচ্ছে 1/c স্কোয়ার ডেল টু ই ডেল টি স্কোয়ার মাইনাস ল্যাপ্লাসিয়ান ই, এটা জিরো। ঠিক আছে, পেলাম তো? এরকম ভাবে আমরা অন্যটা নিলে, আমি যদি কার্ল অফ বি নিই, তাহলে বিটাকেও দেখাতে পারবো যে বিটাও একটা এরকম ওয়েভ ইকুয়েশন স্যাটিসফাই করে। ঠিক আছে, এবার বক্সটা কি? বক্সটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল অপারেটর। এটার ডেফিনিশনটা হচ্ছে 1/c স্কোয়ার ডেল টু বাই ডেল টি স্কোয়ার মাইনাস ল্যাপ্লাসিয়ান। ঠিক আছে, এবং এটাকে
নাম, এটার নাম তোমরা জানো হয়তো কেউ কেউ, দালেমবার্শিয়ান বলে, দালেমবার্শিয়ান। এই দালেমবার্ এর নাম তোমরা শুনেছো, তাই তো? সে একই ভদ্রলোক, দালেমবার্শিয়ান অপারেটর এটাকে বলে। এটা একটা সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর, ঠিক আছে? এখন এবারে আমি এটা এটা তো কে বললে? এটা এটা বললে বিদ্যা মন্দির থেকে। কে বললে বিদ্যা মন্দিরে? একটু নাম বলবে? বিশ্বজিৎ সাউ। বিশ্বজিৎ, আচ্ছা। তাহলে আমি আরেকজনকে জিজ্ঞেস করি যে এই যে ইকুয়েশনটা লিখেছি, এই ইকুয়েশনের একটা প্লেন ওয়েভ সলিউশন কেউ বলতে পারো? প্লেন ওয়েভ সলিউশন। প্লেন ওয়েভ সলিউশন কেউ বলতে পারো? প্লেন ওয়েভ সলিউশন কি হবে?